আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের সমস্ত গল্পের আর্লি অ্যাক্সেস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে সুলেখিকা সুদেষ্ণা ঘোষের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, বেনোডাঙ্গার রাজবাড়ি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সুদেষ্ণা ঘোষের কলম থেকে বেনোডাঙ্গার রাজবাড়ি। চন্দনের একটু ভয় ভয় করছিল বটে, কারণ রাতটা নেহাত কম হলো না। ফিরতে যে এতটা দেরি হয়ে যাবে সেটা চন্দন ভাবতেই পারেনি। তবে সরকারি কাজকর্ম কখন যেন সকাল ফুরিয়ে দুপুর গড়িয়ে বিকেল নেমে যায়। মনে মনে এই সমস্ত কথা চিন্তা করতে করতে ফাঁকা রাস্তায় হেঁটে আসছিল সে। আজকে দুপুরের দিকে বেশ বৃষ্টি হয়ে গেছে। আকাশটা তারপরেও মেঘলা ছিল। এখন বিকেল ফুরিয়ে প্রায় সন্ধে আসবো আসবো করছে, তবে তাতেই যেন অন্ধকারে চুপসে গেছে চারপাশটা। কেবল সামান্য একটু ধুলোটে সাদা আলো ছড়িয়ে আছে চারপাশে। দিনমানেও একটা জনমনীষীর দেখা মেলে না, আর এখন তো দুর্যোগ নামার আগের সন্ধ্যা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার জোরে জোরে পা চালাতে লাগলো চন্দন। ব্যাগের মধ্যে রাখা ছেলের জন্য তিলের নাড়ুগুলো আরো শক্ত করে ধরে নিল। গ্রামের বাজারে এসব পাওয়া যায় না, তাই যখন শহরে যায় তখন কিনে আনে ছেলেটার জন্য। ছেলেটা বড্ড ভালোবাসেই নাড়ু। চন্দন দেবনাথ পেশায় পৈতৃক জমির মালিক। সারা বছর ধরে ফসল ফলিয়ে বাড়ির জন্য রেখে বাকিটা বিক্রি করে যা হয় আর কি। মধ্যবিত্ত সংসারে আয় বলতে এইটুকুই। একটা ঠান্ডা বাতাস যেন সমস্ত শরীর বরাবর বেয়ে চলেছে তার। তাই এত জোরে হাঁটার পরেও ক্লান্তিটা বিশেষ আসছে না। অন্য কোথাও হলে এমন সুন্দর পরিবেশে এসে নিজেই হাঁটতে বেরোতো পাড়ার কয়েকজনের সঙ্গে, কিন্তু আজকের ব্যাপারটা পুরোটাই আলাদা। পথে যেতে যেতে পড়বে বেনোডাঙ্গার রাজবাড়িটা। তবে তাকে এখন রাজবাড়ি বলা মোটেই উচিত হবে না। বহুদিন ধরে শ্যাওলা আগাছা জমে বাড়িটা যেন দাঁত বের করা অবস্থা। ইটের স্তূপগুলো গড়িয়ে পড়েছে একদিক করে। বাড়িটা যেন সোজা নেই, খানিকটা কাত হয়ে হেলে আছে সামান্য পেছনে। ইটের গায়ে জমেছে শতাব্দী প্রাচীন সবজেটে শ্যাওলা ছত্রাক। তবে ওই পুরনো বাড়িটা নিয়েই ভয়ের শেষ নেই। কত লোক যে ওই পথে, সেই কথাটা ভাবতেই গলাটা আরো শুকিয়ে আসে চন্দনের। লোকজন এই পথ দিনেও মারায় না, আর চন্দনকে ওই পথ দিয়েই যেতে হবে এমন ঘোর সন্ধেতে। তার উপর আজকে এই দিকটায় একটা লোকেরও আনাগোনা নেই। গুড়গুড় করে মেঘ ডেকে উঠল আকাশে। গায়ে বোধ হয় দুফোঁটা বৃষ্টির জলও এসে পড়ল চন্দনের। চন্দন মনে মনে বিলাপ শুরু করল। হায় হায় হায়, এটাই কি বাকি ছিল? কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম আজকে তার নেই ঠিক। বিপদ যেন ছেড়েও ছাড়ছে না। অন্যদিন হলে না হয় পাঁচুকে নিয়ে আসতাম সঙ্গে করে, কিন্তু সে বেটার যত কাজ আজকেই পড়ল। অবশ্য তাকেই বা দোষ দিয়ে লাভ কি? দরকার তো সবার আগে আমার। জমি নিয়ে যেভাবে মামলা মোকদ্দমা চলছে, তাতে সরকার থেকে জমির সঠিক কাগজপত্র না বের করে আনলে টেকা যাবে না এই ঝড়ে। তখন জমি জমাও যাবে, আর না খেতে পেয়ে জানটাও যাবে। তাই তো সাত কাজ ফেলে আজ সেই সরকারি ভূমি অফিসের দিকে ছুটে গেলাম, কিন্তু ফেরার পথে যে এত বড় বিপত্তি হবে কে জানতো। এখন ভালোই ভালোই বাড়িটা পেরিয়ে যেতে পারলে হয়। প্রথমে কয়েক ফোঁটা ইলশে গুড়ি বৃষ্টি হতে হতে একসময় বৃষ্টির ফোঁটাগুলো আরো মোটা ও বড় হয়ে পড়তে লাগলো। কয়েক ফোঁটা চন্দনের চোখে মুখে ঢুকে গিয়ে ঠান্ডা সূচের মতো বিঁধল। প্রচণ্ড জোরে শব্দ করে বাজ পড়তে লাগলো চারপাশে। একবার যেন শরীরটা কেঁপে উঠল তার। তবে সেটা শীতের জন্য না ভয়ের জন্য নিজেও টের পেল না চন্দন। হাঁটতে হাঁটতে কখন সে যেন বেনোডাঙ্গার রাজবাড়ির খুব কাছে চলে এসেছে। সামনের সামান্য উঁচু মতো ঢিবিটা পেরোলেই সেই বাড়ির চত্বর। সবুজ মাঠ, তবে আগাছা নোংরা জমেছে। সামনের মাঠে প্রায় এক মানুষ উঁচু ঘাস। দীর্ঘদিনের অবহেলার ছাপ যেন রন্ধ্রে রন্ধ্রে লেগে রয়েছে বাড়িটার গায়ে।
চারপাশটা একেবারে ঘুরঘুরটি অন্ধকার। তবু অনেকক্ষণ অন্ধকারে থাকার দরুন চন্দনের মুখটা সামান্য সয়ে এসেছিল মৃদু আলোতেও। হাতে একটা 1.5 ব্যাটারির টর্চ আছে বটে, সেটা মাঝে মধ্যে জেলে সে ঘাসে ভরা উঠোনটা পেরিয়ে এবার সামনের কাঁচা রাস্তায় গিয়ে উঠল। সামনের ডান হাতেই পড়বে সেই অভিশপ্ত রাজবাড়ি, সেই অভিশপ্ত রাজা যাকে নিয়ে গল্প বলে বাচ্চারা সব ভাত খেয়ে নেয়, দুষ্টু বাচ্চারা অবধি ঘুমিয়ে পড়ে শান্ত হয়ে। সেই অত্যাচারী রাজা, সেই দুর্ভাগ্য পীড়িত রাজা। কত শত যে মানুষের লাশ পোতা আছে এই উঠোনে তার হিসেব নেই। আজকেও যেন কান পাতলে এই বাড়ির ইটের কোনায় কোনায় শোনা যাবে নিষ্ঠুরতা, বর্বরতা, অপঘাতে মৃত্যুর আত্মাদের কান্নার শব্দ। কত মানুষের যে সুন্দর জীবন নষ্ট হয়ে গেছে এই বাড়ির মাটির নিচে তার ঠিক নেই। ক্ষমতাহীন শাসকের হাতে শাসনভার থাকলে যা হয় আর কি। বাড়িটার সামনে এসে একরকম প্রায় ছুটতে লাগলো চন্দন। কোনোভাবেই সে ডান দিকে তাকালো না, পাছে সাংঘাতিক কিছু ভয়ের জিনিস দেখে ফেলে। কিন্তু তৎক্ষণাৎ পেছন থেকে একটা ঘোড়ার শব্দ কানে ভেসে এলো তার। সাথে সাথে তার মনে হলো তার সমস্ত শরীরে কেউ যেন বরফের কুচি ঢেলে দিল। চেষ্টা করলেও যেন আর দৌড়তে পারল না সে। পা দুটো যেন পাহাড়ের মতো ভারী লাগতে শুরু করলো তার। এই শব্দের মানে একটাই, এতক্ষণ সে যার ভয় পেয়েছিল, ঠিক যার ভয় পেয়ে এমন জোরে জোরে ছুটতে শুরু করলো, এখন তার সঙ্গে সেটাই ঘটছে। মন চাইল ছুটে চলে যেতে, কিন্তু কৌতূহল তাকে পেছনে ফিরতে বাধ্য করলো একবার। কোনো মতে কাঁপতে কাঁপতে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখতেই বুকের রক্তটা হিম হয়ে গেল তার। রাজবাড়ির ভাঙা দরজার সামনে স্পষ্ট হয়েছে একটা রাজ পোশাকে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের চেহারা। দীর্ঘদেহী, তার হাতে তরোয়াল, মাথায় জলজলে মুকুট। অন্ধকারের মধ্যেও পোশাকের মধ্যে থাকা দামি রত্নগুলো জলজল করে উঠেছে। আর তার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে কুচকুচে একটা কালো ঘোড়া। তার একটা চোখ গভীর কালো, বোধহয় অন্ধ ওই চোখে। প্রবল অন্ধকারের মধ্যে তার অন্য চোখটা লাল হয়ে জ্বলছে। মাঝে মাঝে দুপা ওপর দিকে তুলে কর্কশ স্বরে ডেকে চলেছে। হঠাৎ একটা গম্ভীর পুরুষালী কণ্ঠে হাসির শব্দ শোনা গেল। আর তার সঙ্গে সঙ্গে যেন সেই রাজবাড়ির অন্দর থেকে বেরিয়ে এলো বহু কান্নার শব্দ সমস্বরে। সমস্ত পরিবেশ যেন এক মুহূর্তের মধ্যে দুর্বিষহ অসহ্য যন্ত্রণাময় হয়ে উঠল চন্দনের কাছে। চন্দন বহু চেষ্টা করলো খুব তাড়াতাড়ি ছুটে চলে যাওয়ার, কিন্তু সামনে দুপা যেতেই সে হোঁচট খেয়ে পড়ল। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ার্ত গোঙানির শব্দ। বাবা, বাঁচাও, বাঁচাও, কেউ আছো, বাঁচা, বাঁচা। গ্রামের পেছন দিকের এই অভিশপ্ত রাস্তায় একটা জনপ্রাণীরও তখন অস্তিত্ব ছিল না। চন্দনের মনে পড়ল তার স্ত্রী, তার ছেলের কথা। দু চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল জলের ধারা। সেই অত্যাচারী রাজার মৃত্যুর পরেও অত্যাচার কমেনি। সে এখনো নিষ্ঠুরতার বলি চাপিয়ে যাচ্ছে সাধারণ মানুষগুলোর ওপর। চন্দন সেই সাংঘাতিক হাসি আর মৃত আত্মাগুলোর কান্নার শব্দ একসাথে কিছুতেই যেন সহ্য করতে পারল না। দুহাত দিয়ে নিজের কানটা চেপে ধরল সে, আর দেখতে পেল ধীরে ধীরে সেই কালো রাজপোশাকে থাকা মূর্তিটা তার সামনের দিকে এগিয়ে আসছে। সময় বাড়লে আরো যেন স্পষ্ট হলো। এবার সেই কালো ছায়া মূর্তিটা, আর সেই মূর্তির সাথে এলো সাথে সেই জ্বলন্ত চোখের ঘোড়াটা। চন্দন পাথরের মতো কাঠ হয়ে দেখতে লাগলো সেই রাজার মূর্তিটা। এবার তার সামনে প্রকট হয়েছে একেবারে স্পষ্ট হয়ে। এই প্রথম চন্দন মাত্র এক মুহূর্তের জন্য সেই দিকে তাকিয়ে দেখল, তার চোখে কোনো মণি নেই। সম্পূর্ণ সাদা, মণিবিহীন ফাঁকা সেই চোখ। তাতেও যেন কি সাংঘাতিক পরিমাণ হিংসা, নিষ্ঠুরতা ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে সাদাটে কষ। ছোট ছোট দাঁতগুলো মেলে ধরা মুখের হাসিটায় কি সাংঘাতিক বর্বরতা মিশে আছে। হঠাৎ রাজার কাছে থাকা তরোয়ালটা নিয়ে এক কোপে নিজের গলাটাই কেটে ফেললেন রাজা। ফিনকি দিয়ে চারপাশে ছড়িয়ে গেল রক্তের টাটকা স্রোত। কিন্তু তাতেও যেন ক্ষান্ত হলো না সেই রাজা।
গড়িয়ে পড়া মুন্ডুটা হাসতে হাসতে এবার ঘাসের সবুজ মাটিতে ছ্যাদরাতে ছ্যাদরাতে আসতে লাগলো চন্দনের দিকে। মাটিতে আধ শুয়ে ও বসে থাকা অবস্থায় প্রথমে ধীরে ধীরে সেই রক্তমাখা মুন্ডুটা উঠে এলো চন্দনের পায়ের ওপর, তারপর হাঁটু, তারপর পেট, তারপর বুক এবং সব শেষে গলা। নতুন সাদা ধুতি যেন ভেসে যাচ্ছে আষ্টে রক্তে, বৃষ্টির জল আর রক্ত মিশে ভাসিয়ে দিচ্ছে চারপাশটা। এবার ঠিক চন্দনের গলার কাছে এসে হাসতে থাকা কাটা মুন্ডুটা তার দাঁতগুলো দিয়ে কামড় বসিয়ে দিল চন্দনের গলার কাছে। কেবল প্রচন্ড একটা মৃত্যু যন্ত্রণার আর্তনাদ চিৎকার হয়ে ভেসে ভেসে প্রতিধ্বনিত হয়ে গেল আশপাশের সমস্ত গজিয়ে ওঠা বিরাট বিরাট গাছে, শ্যাওলা জমা ইটের স্তূপে আর গজিয়ে ওঠা আগাছার ভিড়ে। রাজবাড়ির মাটিতে জমা হলো আরও একটা পাপ, আরও একটা। ঠিক যেমনভাবে আরও শত শত পাপের রক্ত জমে আছে এই বাড়িটার ভিটেতে। চন্দনের হাত থেকে দূরে ছিটকে পড়ে রইল তার ছেলের জন্য নিয়ে যাওয়া তিলের নাড়ুগুলো, মামলার দরকারি কাগজপত্র, জমি জমার সমস্ত হিসেব নিকেশ আর গোটা কয়েক খুচরো টাকা পয়সা। চন্দনের আধ খাওয়া নিথর শরীরটা পড়ে রইল সেই ঘাসের জমির ওপরেই। সেই গলা কাটা রাজা এবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের এক হাত বাড়িয়ে মুন্ডুটা ধরে নিয়ে নিজের গলার ওপর বসিয়ে চিৎকার করতে লাগলো। এই 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 পাগলা ঘোড়া, এই দেখ কত রক্ত, দেখ। খেপে ওঠ পাগলা, খেপে ওঠ, খেপে ওঠ। টাটকা টাটকা তাজা মানুষের রক্ত। এই ঘোড়া, এই ঘোড়া, এই 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 ওঠ 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 ওঠ, শেষ করতে হবে। ওই ওই গ্রামের সবকটা লোককে শেষ করতে হবে। পাগলা ঘোড়া, ওরে আমার পাগলা ঘোড়া। তার অট্ট হাসিতে সমস্ত রাজবাড়িটা কেঁপে কেঁপে উঠল। ঘোড়াটাও যেন এবার আরো ভয়ানকভাবে ডাকতে লাগলো। তার চোখের মণি ক্রমাগত বর্ণ পরিবর্তন করে যাচ্ছে, একবার লালচে, একবার সবজেটে, কখনো গাঢ় অন্ধকার। টাটকা রক্তের গন্ধ যেন তাকে আরো বেশি করে পাগল করে তুলেছে। কতটা সময় যে এমনভাবে রক্ত নিয়ে খেলা চলছিল তার হিসেব নেই। মহারাজা ঘোড়াতে বসে লাগাম দিতেই ঘোড়াটা একই রকম ভাবে শব্দ করতে করতে প্রচন্ড গতিতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মাঠে ঘাটে ঘেরা গ্রামের মধ্যে কেবল টকবক টকবক করে এলোপাথারি ছোটার শব্দ ছাড়া আর কিছুই কানে শোনা গেল। কয়েকবার গুরু গুরু মেঘ গর্জন করে শুরু হলো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে মাটিতেই পড়ে রইল ছিন্ন ভিন্ন চন্দনের শরীরটা। আর সেই সাথে জমির তলা থেকেই কতগুলো মৃত কঙ্কাল যেন এক দৃষ্টে দেখতে লাগলো চন্দনকে। তারাও হয়তো নিজেদের শেষ পরিণতিটা আরও একবার চোখের সামনে দেখতে পেল, কারণ তাদের সাথেও তো একই ঘটনা ঘটেছিল কোনো একটা সময়। তারপর থেকেই তো তাদের অতৃপ্ত আত্মাটা বন্দী হয়ে রয়ে গেছে এই মাটির নিচেই। ঠিক যেমন চন্দনের এবার পরিণতি হবে পাতালের সুখ। চন্দনের বাড়িতে অপেক্ষা করে বসে থাকলো তার বউ, তার ছেলে। তারা ঘরে বসে এতটুকু টের পেল না বেনোডাঙ্গার রাজার পাগলা ঘোড়া ততক্ষণে ক্ষেপে উঠেছে টাটকা রক্তের গন্ধ পেয়ে। আরে কিন্তু যেতে তো হবেই, না হলে এত রাতে কোথায় বা থাকবি তুই বল? হ্যাঁ, কিন্তু এখন যেতে গেলে তো বেনুডাঙ্গার রাজবাড়িটা পড়বে ডান হাতে। আর কটা দিন আগেই যেভাবে চন্দন কাকার খোবলানো শরীরটা পাওয়া গেল, ইস, ভাবলেই গাটা একেবারে শিরশির করে ওঠে। আরে আমার মনে হয় জঙ্গলের কোনো হিংস্র পশুর কাজ ওটা। আরে কতকাল আগের মরা রাজা কখনো জ্যান্ত হয় নাকি? হ্যাঁ, লোকটা খুব অত্যাচারী ছিল বলেই লোকের মুখে মুখে ওই গল্প তৈরি হয়েছে, ব্যাস এইটুকুই। আমাদের গ্রামে নতুন করে কোনো জন্তুর উপদ্রব শুরু হয়নি। আর এতগুলো দিন তো গ্রামে আছিস, কখনো শুনতে পেয়েছিস কোনো হিংস্র পশুর আক্রমণের কথা? হ্যাঁ, সে বহুকাল আগে একবার এক হাতি ঢুকে পড়েছিল আখের খেতে, সে তো অনেক দিন আগের কথা, আমার বাপ ঠাকুরদার আমলের হয়তো। আর তাছাড়া এই তো প্রথম নয়, আগেও তো কতজন প্রাণ হারিয়েছে ওই রাজবাড়ির সামনে।
সবকিছুকে এত সহজভাবে নিলে হয় না গণেশ। রাতটা এখানে কাটিয়ে দিলে কি সমস্যা? হ্যাঁ, আমরা দুজনে পুরুষ মানুষ আছি, রাতটা ঠিক কেটে যাবে। সবে রাত 8টা, আর জোরে জোরে পা চালালে বড় জোর 10টা কি 11টার মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবো। তো কি দরকার? তুই দেখ, আশেপাশে একটা লোকজন পর্যন্ত নেই। আমার তো এই জায়গাটা আরো বেশি ভয়ের বলে মনে হচ্ছে। তোর এখানে রাত কাটা দিচ্ছিল, তুই থাক বাবা, আমি চললাম। এই বলে গণেশ আর উত্তরের অপেক্ষা না করে সামনের অন্ধকার রাস্তার দিকে হাঁটতে লাগলো। লালু বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কি সমস্ত ভাবল, কিন্তু তারপর আবার গণেশের পিছু নিল। কারণ এমন একটা পাণ্ডববর্জিত স্থানে তার একা রাত কাটানোর কোনো প্রশ্নই ওঠে না। তার থেকে ভালো গণেশের সঙ্গে সঙ্গে সে গ্রামে পৌঁছক। সে আর গণেশ এসেছিল তাদের মুদির দোকানের মালগুলোর হিসেব নিতে। এই বড় বাজারের একটা বড় মুদিখানার দোকান থেকে তাদের পাইকারি ব্যবসা চলে। সেই সমস্ত হিসেব নিকেশ করতে করতে কখন বেলা গড়িয়ে বিকেল থেকে সন্ধে, তারপর কখন রাত উপস্থিত হলো, তারা কিছুতেই ভাবতে পারেনি। আসলে আজকে এই এলাকায় কিসের যেন একটা ধর্মঘট চলছে, তাই যাবতীয় রিক্সা গাড়ি বন্ধ। পায়ে হেঁটে আসতে আসতেই তাই প্রচুর সময় চলে গেল তাদের। লালু আর গণেশ দুই ভাই, জ্যাঠতুতো খুড়তুতো সম্পর্ক। তাদের বাবাদের একসাথে মুদিখানার দোকান গ্রামের বাজারে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা রাস্তা পৌঁছানোর পরেই একটা কেমন যেন ঠান্ডা ভয়ের স্রোত খেলা করে বেড়াতে লাগলো লালুর মেরুদণ্ড বরাবর। আর সামান্য এগিয়ে গেলেই পড়বে সেই অভিশপ্ত বেনোডাঙ্গার রাজবাড়ি, যেখানে মাত্র মাসখানেক আগে মৃত্যু হয়েছে চন্দন দেবনাথের। অন্ধকারের গ্রাম্য মেঠো পথ, তার ওপর সামান্য কুয়াশা জমে চারপাশটা আরও বেশি অন্ধকার হয়ে এসেছে। একটা আলতো ঠান্ডা শুষ্ক শীতল বাতাস কেবলই খেলা করে যাচ্ছিল তাদের সমস্ত শরীর। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা শিমুল খেজুর গাছগুলোর সরসর করে হাওয়ায় পাতা সরে যাওয়ার শব্দগুলোকেও যেন জান্তব বলে মনে হতে লাগলো তাদের। লালু হঠাৎ কিছু একটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করে বলে উঠল, গণেশ, ওটা কি রে সামনে? ওটা কি? লালুর কথা শুনে চমকে উঠে সামনের দিকে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। লালুর সমস্ত শরীরটা বিভৎসভাবে কাঁপছে। হাঁটু দুটো যেন কিছুতেই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না। তার দুই চোখ বিস্ফারিত, ফেটে বেরিয়ে আসছে বাইরে। এত ঠান্ডার মধ্যেও যেন সমস্ত শরীর দিয়ে নেমে আসছে ঘাম। কারণ তাদের থেকে মাত্র হাত 10 দূরে যা দাঁড়িয়ে আছে সেটা দেখে যে কারোরই হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার কথা। তবে ঠিক দাঁড়িয়ে আছে বললেও ভুল হবে, যেন ভেসে আছে বাতাসে। একটা কালো কুচকুচে ঘোড়া, চোখ দুটো বিভৎস রকমের লাল, তবে একটা চোখ কেমন যেন কানা। সময়ে সময়ে সেই চোখ পরিবর্তন হয়ে কখনো লাল কিংবা কখনো সবুজ রং ধারণ করেছে। তবে সাধারণ ঘোড়ার মতো নিষ্পাপ সেই ঘোড়ার মুখ নয়, বরং সেই মুখে লেগে রয়েছে নরকের সবচেয়ে নিষ্ঠুরতম পিশাচের হাসি। আর তার ঠিক পাশে যেন হাওয়াতে ভেসে রয়েছে আরও একটা আবছা শরীর, তবে সেটা মানুষের। দূর থেকে তার রত্নখচিত পোশাক দেখে বোঝাই যাচ্ছিল সেটা সেই ইতিহাসের পাতা থেকে উঠে আসা সবচেয়ে নিষ্ঠুরতম রাজা। অতটা দূর থেকেও তার মুখটা স্পষ্ট বোঝা না গেলেও তার অভিসন্ধি কিছুতেই বুঝতে অসুবিধে হলো না গণেশের আর লালুর। ওদেরকে চোখের সামনে দেখে আজ অবধি কেউ বেঁচে ফিরে আসতে পেরেছে কি এই গ্রামে? তাদের স্বচক্ষে দেখা মানে সাক্ষাৎ মৃত্যুকে দর্শন করা, তাও শরীরের সমস্ত শক্তিটুকু এক জায়গায় জড়ো করে গণেশ একবার জোরে ডেকে উঠল, লালু, লালু, যদি বাঁচতে চাস দৌড়া, শিগগিরই দৌড়া। বলেই লালুর হাতে একটা হ্যাঁচকা টান দিয়ে উল্টো দিকের পথে ছুটতে শুরু করলো গণেশ। মানুষের প্রাণটা চলে যাওয়ার ভয় হলেই বোধহয় একটা মানুষ এতটা জোরে ছুটতে পারে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তারা সম্পূর্ণ রাস্তার একদিকটা প্রায় ছুটে চলে গেল, কিন্তু সেই বিভীষিকা তখনও তাদের পিছু ছাড়েনি। হাওয়ার থেকেও যেন প্রচণ্ড জোরে ঘোড়ার পিঠে করে ছুটে আসছে সেই অহংকারী নিষ্ঠুর রাজা। ঘোড়াটাও যেন একটা জান্তব শব্দ তুলে হিংস্র সাপদের মতো ছুটছে তাদের দিকে। সেই ঘোড়াটার মুখের অবস্থা যেন আগের থেকে আরো 3 গুণ বেশি নিষ্ঠুর আর বিভৎস হয়ে গেছে।
একটা মুহূর্ত এবার অপেক্ষা না করে আরো সামনের দিকে ছুটে যেতে চাইল গণেশ, কিন্তু ততক্ষণে প্রচণ্ড ভয় আর গলা ফাটা তেষ্টায় বুকে সাংঘাতিক যন্ত্রণা শুরু হলো লালুর। মাটিতেই সে ধপ করে বসে পড়ল, বুকে হাত দিয়ে। লালু 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 দৌড়ো, লালু দৌড়ো দৌড়ো, লালু লালু প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি চল, বসে থাকিস না, বসে থাকিস, দৌড়ো দৌড়ো, বেশি দূর না, বেশি দূরে, সামান্য জোরে ছুটতে পারলে গ্রামের সীমানায় আমরা পৌঁছে যাব। লালু! চিৎকার করে কথাগুলো বলতে গিয়েও যেন সম্পূর্ণটা শেষ করতে পারল না গণেশ। একটা প্রচণ্ড আঘাতে প্রায় ছিটকে গিয়ে লালুর পাশেই মাটিতে পড়ল সেও। চারপাশে একটা ঝিঁঝি পোকার আওয়াজও পাওয়া যাচ্ছে না। কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব যেন নেই এখানে। কীট পোকারাও বর্জন করেছে এমন জায়গা। কেবল আকাশের বুকে এক ফালি চাঁদটা বাঁকা নৌকোর মতোই সমস্ত কিছুর সাক্ষী রেখে যাচ্ছে। সেই রত্নখচিত পোশাক পরিহিত মূর্তিটা এবার তার পাগলা ঘোড়ার থেকে নিচে নামল। এবার যেন সম্পূর্ণ স্পষ্ট হলো তার মুখে। গণেশ আর লালু দুজনেই দেখে চিনতে পারল মহারাজ ভূপেন্দ্র নারায়ণ, যে আজ থেকে 70-80 বছর আগে হারিয়ে গেছে পৃথিবী ছেড়ে। এই গ্রামেই যার এককালে বাস ছিল। ছোট বাচ্চা থেকে বুড়ো সকলের মুখে মুখে কেবল তার রাজদরদির গল্প নয়, কেবল নিষ্ঠুরতার আর মৃত্যুর হাহাকারের গল্প চলেইনি সেই মহারাজ ভূপেন্দ্র নারায়ণ। গ্রামের এদিক ওদিক ছড়ানো ছেটানো পুরনো দিনের অনেক অয়েল পেন্টিং কিংবা অনেক ছবিতে মহারাজ ভূপেন্দ্রের মুখটা দেখেছিল তারা, আর এখন হুবহু সেই মুখকেই জীবন্ত নিজের চোখের সামনে দেখতে পেল। তার সম্পূর্ণ শরীরটা ফ্যাকাশে রক্তশূন্য, ঠিক গলার মাঝ বরাবর একটা লালচে কাটা মতো দাগ। চোখের ভেতরে কোনো মনির অস্তিত্ব নেই, কেবল সাদা অংশটি ছাড়া। ঠোঁটের কোনায় লেগে রয়েছে একটা কুটিল হাসি। মুখের ভেতরে জড়ো হওয়া প্রত্যেকটা ভাঁজে যেন দাম্ভিকতা, অত্যাচারিতা আর নিষ্ঠুরতার চিহ্ন স্পষ্ট। প্রচণ্ড অট্টহাসিতে হাসতে হাসতে রাজা ভূপেন্দ্র নারায়ণ আচমকা তার কোমর থেকে বের করে আনলো একটা ধারালো চকচকে তরবারি। এক মুহূর্তের মধ্যেই সেটা নিজের গলা লক্ষ্য করে চালিয়ে দিল সেই আবছা গোলাটে শরীরটায়। সঙ্গে সঙ্গে তার গলা দিয়ে বেরিয়ে এলো ফিনকি দিয়ে রক্ত। মুহূর্তেই সেই রক্তে গণেশ আর লালুর সমস্ত জামা কাপড় ভিজে প্রায় একাকার হয়ে যাওয়ার অবস্থা। এই ঘটনায় উল্লাসে যেন ফেটে পড়ল মহারাজ। তার গড়িয়ে পড়া কাটা মুন্ডুটা এক নাগারে হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো গণেশ আর লালুকে লক্ষ্য করে। ভূপেন্দ্র নারায়ণের গলা কাটা বিভৎস শরীরটা তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে। সম্পূর্ণ শরীর যেন তার ভিজে যাচ্ছে গড়িয়ে পড়া রক্তে। একটা কান ফাটানো হাসির শব্দ, তার সাথে শুরু হয়েছে অসংখ্য কান্নার শব্দ। কান খাড়া করে শুনলে বোঝা যাবে সেই শব্দগুলো আসছে ওই রাজবাড়ির উঠোন থেকে, যেখানে জীবন্ত কবর দেওয়া রয়েছে অসংখ্য জীবন্ত লাশেদের, যাদের হয়তো জীবনে অনেক দিন বাঁচার কথা ছিল, কিন্তু মহারাজের মনমর্জি মতো তাদের চলে যেতে হয়েছে এই দুনিয়া ছেড়ে। তাদের অতৃপ্ত আত্মারা আজও ঘুরে বেড়াচ্ছে এখানে। তারা কি চায়? পাপিষ্ঠ মহারাজের যন্ত্রণা, নাকি নিজেদের মুক্তি, নাকি তাদের দল ভারী করার জন্য আরো নতুন আত্মাদের? একটা মরণ যন্ত্রণার শব্দ তুলে চিৎকার করে ওঠে লালু। তার বাঁ পায়ে প্রচণ্ড জোরে কামড়ে ধরেছে ভূপেন্দ্র নারায়ণের কাটা মুন্ডুটা। সেখান দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্তস্রোত। সঙ্গে সঙ্গে সেই রক্তের গন্ধ এসে লাগলো মহারাজের সেই পাগলা ঘোড়াটার নাকে। আর সাথে সাথে আরো বেশি করে যেন উন্মাদের মতো সে মাথা ঘোরাতে লাগলো দুই দিকে। সামনের দুটো পা উঁচু করে দিয়ে ডাকতে লাগলো উচ্চস্বরে। আর তখনই ভূপেন্দ্র নারায়ণের গলা কাটা মুন্ডুটা কর্কশ শব্দ করে হাসতে হাসতে চিৎকার করে বলতে লাগলো তার পোষা সেই ঘোড়াটার উদ্দেশ্যে, টাটকা রক্ত, টাটকা রক্ত, জেগে ওঠ, জেগে ওঠ, কিরে জেগে ওঠ, মানুষের টাটকা তাজা রক্ত, এই 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 জেগে ওঠ, জেগে ওঠ রে পাগলা, জেগে ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ, পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপে ওঠ, জেগে ওঠ। সেই ঘোড়া যেন এবার বহুদিনের ক্ষুধার্ত জঙ্গলি ঘোড়ার মতো লাফিয়ে এসে পড়ল লালুর গায়ের ওপরে। প্রচণ্ড ধস্তাধস্তি আর জঙ্গলি পিশাচের আক্রমণের সাথে একটা মানুষের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না। নিমেষের মধ্যে লালুর শরীরটা দলা পাকানো একটা মাংসের পিণ্ডতে পরিণত হলো।
চোখের সামনে নিজের প্রিয় বন্ধু, নিজের ভাইয়ের এমন মৃত্যু দেখে গলার কাছটায় যেন প্রাণবায়ু আটকে গেল গণেশের। আকাশে ততক্ষণে জড়ো হয়েছে কালো আঁধারে মেঘ। চারপাশের অন্ধকারটা আরো গাঢ় হয়ে গেছে। এক ফালি মেঘ কোত্থেকে এসে যেন চাঁদের সামান্যতম আলোটুকু ঢেকে দিয়েছে। প্রচণ্ড ভয়ে নিজের সমস্ত শরীরটা মৃগীরোগীর মতো কাঁপতে থাকে গণেশের। সেই পাগলা ঘোড়া এখন তার জ্বলন্ত ভাটার মতো চোখ নিয়ে একভাবে তাকিয়ে দেখছে তার পরবর্তী শিকার গণেশকে। ঠিক শিকারী যেমন মৃত্যুর আগে তার শিকারকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয়, গণেশ বুঝতে পারে তার পা, কোমর, পেট আর বুক বরাবর ধীরে ধীরে উঠে আসছে মহারাজ ভূপেন্দ্র নারায়ণের গলা কাটা মুন্ডটা। হঠাৎই গলায় টুঁটি লক্ষ্য করে সেটা চেপে ধরে সে। দুপাশের বড় বড় ঝোড়ো গাছ আর কুয়াশা মাখা অন্ধকারের তট পেরিয়ে কেবল একটা প্রচণ্ড মৃত্যু যন্ত্রণার শব্দ প্রতিধ্বনিত হয়ে ওঠে বাতাসে। তারপর মুহূর্তে সব কিছু শান্ত। কেবল শোনা যায় একটা ঘোড়ার খুরের টকবক টকবক শব্দ দূর দিগন্ত বরাবর পেরিয়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। এইগুলো কি আদৌ সত্যি কথা? এই আজ থেকে 70 বছর আগেকার মরে যাওয়ার রাজা, তার ভূত নাকি ঘুরে বেড়াচ্ছে? সে আবার পরপর এতগুলো খুনও করেছে। ব্যাপারটা কেমন যেন গোল মেলে না, বিশ্বাস করার মতোই না ব্যাপারটা। আচ্ছা, মানলাম গ্রামের লোক এই সমস্ত কিছু বিশ্বাস করে, কিন্তু আরে তুই তো পড়াশোনা জানা ছেলে রে। না রনি, সব কিছু মিথ্যে হয় না। যদি তোর মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে সম্পূর্ণ ইতিহাসটা তুই জানতে পারিস প্রহ্লাদ দাদুর কাছ থেকে। হ্যাঁ, প্রহ্লাদ দাদু আমাদের গ্রামের সব থেকে বেশি বয়স্ক মানুষ উনি, আর সব থেকে বড় কথা ওই রাজবাড়িতে একসময় তিনি কাজ করতেন, এমনকি ওই রাজা ভূপেন্দ্র নারায়ণের সময়ও। তখন দাদুর বয়স ছিল একেবারেই অল্প। কিন্তু দুদিনের জন্য বেড়াতে এসেছিস রনি, এই সমস্ত ঝামেলায় পড়ে কি হবে বলতো? হ্যাঁ, আবার তো কলেজে ফিরে আমাদের সেই পরীক্ষার পড়া শুরু। দুদিনের জন্য আমাদের বাড়িতে, আমাদের গ্রামে ঘুরতে এসেছিস, কোথায় গ্রাম দেখবি, ভালো মন্দ খাওয়া দাওয়া করবি, তা না তুই এই ভূত নিয়ে পড়লি। বেনেডাঙ্গার অভিশপ্ত রাজবাড়ি ছাড়া আরও অনেক কিছু রয়েছে এই গ্রামে, সেইগুলো দেখতে যাব। ওই ধারে কালভার্টের ওপরে বসে গঙ্গা নদীটা দেখলে দু চোখ জুড়িয়ে যাবে তোর। আরও অনেক কিছু আছে। না না না, তুই তো জানিস এই সমস্ত অলৌকিক ঘটনার গন্ধ পেলে আমি সবার আগে চলে যাই। আর তাছাড়া গ্রামে আসা ইস্তক শুনলাম প্রথমে চন্দন দেবনাথ আর তারপরে গণেশ আর লালু নামের দুই অল্প বয়স্ক ছেলের অর্ধেক খাওয়া, ডোমরানো মোচড়ানো শরীরটা পাওয়া গেছে ওখান থেকে। কাজেই একটা তো রহস্য তৈরি হচ্ছেই, আর সেটা যতক্ষণ না পর্যন্ত না থাক। এখন কাকিমা ভরপেট খাইয়েছে, এখন আর বাইরে যাবার মতো অবস্থা নেই আমার। টেনে ঘুম না দিলে বড় ক্লান্ত লাগবে। তবে আজ সন্ধেবেলায় তুই আমায় প্রহ্লাদ দাদুর কাছে নিয়ে যাবি, তখন না হয় এই সমস্ত কিছু ঘটনা ভালোভাবে শুনতে পারবো। ঘুমাই। শেষের কথাগুলো খুব ধীরে ধীরে বলতে বলতে বিছানায় বালিশ নিয়ে শুয়ে বাইরের খোলা জানলা দিয়ে তাকালো রনি। তার চোখে মুখে বরাবরের মতোই একটা উচ্ছ্বসিত উঠতি যৌবনের ছাপ স্পষ্ট। বুদ্ধিদীপ্ত ধারালো দুটো চোখ, ঠোঁটের ওপর পাতলা গোঁপ, দাড়ি, চোখ দুটো যেন সব সময় কিছু একটা খুঁজে চলেছে অনবরত। রাহুল শহরের কলেজে পড়তে গিয়েই রনিকে বন্ধু হিসেবে পেয়েছে। রনি এমনিতেই বাপ মা মরা এক ছেলে, একেবারে শহরের উপকণ্ঠেই তার বাড়ি। সেও তার মতো একই হস্টেলে পড়াশোনা করে। সেই প্রথম দিন থেকে এই জেদি ছেলেটাকে প্রচণ্ড ভালো লাগে রাহুলের। ধীরে ধীরে বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে ওঠে যে রাহুলের বাড়ি অবধি আসতে রাজি হয়ে যায় রনি। রনির প্রচণ্ড শখ ছিল গ্রামে ঘোরার, মাটির নকশা কাটা বাড়ি, বড় দালান, তুলসী মঞ্চ, চারপাশে নানা ধরনের গাছগাছালির উগ্র গন্ধ, শিশির ভেজা মেঠো পথ, পুকুরের জলে টুপটাপ পানকৌড়ির ডুব, শীতের সকালে কুয়াশা মাখা খেজুর গাছের গন্ধ, চাপ চাপ কুয়াশা ভেজা ফাঁকা মাঠ, কিংবা বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠা নদীর দুই প্রান্ত। সতেজ সবুজ গাছের পাতা, আকাশে নানান রকমের মেঘ, ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির, এই সমস্ত ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যেত রনি।
আর তার এই চিরকালের বিয়োগ হতে থাকা জীবনে এই রাহুলই একমাত্র তার মনের কথাগুলো না বলতেই বুঝতে পারে। প্রহ্লাদ দাদু, ভালো আছো? আমি রাহুল, গাঁয়ের বিনয় সাহার ছেলে। দাদু, শহর থেকে আমার এক বন্ধু এসেছে। ও তোমার কাছে ওই বেনেডাঙ্গার রাজবাড়ির গল্পটা শুনতে চায়। আমি জানি তোমার শরীরটা খুব খারাপ দাদু, কিন্তু ওর বড্ড কৌতূহল এই ব্যাপারে। যদি পারো ওকে সম্পূর্ণ ঘটনাটা একটু বলো না। ওর আবার এই সমস্ত ব্যাপারে খুব কৌতূহল। বিকেল থেকেই রনির জোরাজুরিতে রাহুলকে প্রায় বাধ্য হয়ে আসতে হয়েছিল প্রহ্লাদ দাদুর বাড়িতে। প্রহ্লাদ দাদুর বয়স কম করে হলেও 80-র অনেকটা ওপরেই। একটা তক্তার ওপর গায়ে কাঁথা চাপা দিয়ে ঘোলাটে চোখে ভালো করে মুখের দিকে তাকিয়ে পরখ করে নিচ্ছিলেন তিনি। শরীরে যেন হাড়গুলো অবধি গোনা যায় তার। মুখের গায়ের চামড়ায় অসংখ্য ভাঁজ। বোঝাই যাচ্ছে জীবনের একেবারে অন্তিম লগ্নে এসে তিনি দাঁড়িয়ে আছেন। তবে সেই কপাল আর দুই চোখের মধ্যে যে কত অভিজ্ঞতা, কত কষ্ট, কত না পাওয়া, কত আশা লুকিয়ে আছে তা কেবল সেই চোখ দুটোই জানে। রনি একটা টুল নিয়ে দাদুর পাশে বসে খুব নিচু কণ্ঠে বলল, দাদু, আমি জানি তুমি অনেক কিছু জানো বেনুডাঙ্গার রাজবাড়ির ঘটনা সম্পর্কে। তাছাড়া গ্রামে পরপর এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, এমনকি আগেও তো অনেক মানুষের প্রাণ হারিয়েছে ওই বেনুডাঙ্গা রাজবাড়ির সামনে। হ্যাঁ, কেন মৃত্যুর পরেও রাজার অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায়? হ্যাঁ, কেন? আমার ভীষণ জানতে ইচ্ছা করছে দাদু। আর যদি সত্যি কোনো গোলমাল থেকে থাকে তাহলে আমাদের সকলে মিলে উচিত সেই সমস্যার সমাধানটা করা। এমনভাবে তো প্রতিনিয়ত মানুষ ভয় নিয়ে চলতে পারে না। মানুষের প্রয়োজনে সেই রাস্তায় যেতে হতেই পারে, চিরকাল মানুষের অভিশাপ থাকে না। সেই অভিশাপকে নির্মূল করার জন্য আমাদের প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে হয়। তাহলে এতগুলো মানুষের প্রাণ আর তো যাবে না, তাই না? বৃদ্ধ প্রহ্লাদ চক্রবর্তী এবার তার চোখ দুটোকে আরও সরু করে মেপে নিলেন রনিকে। বুঝতে পারলেন এই ছেলের সামনে চুপ করে বসে থাকা যাবে না। একটা অদ্ভুত প্রাণ আছে যেন ছেলেটার গলায়। ছেলেটার চোখগুলো কেমন যেন অদ্ভুত, তীক্ষ্ণ, ধারালো। আর সত্যি তো, এতদিন ধরেই অভিশপ্ত বাড়ি নিয়ে মানুষের মধ্যে শুধু ভয় রয়েছে। এর সমাধান চিন্তা কেউ করেনি। আর এতটুকু একরত্তি ছেলেটা কতটা সাহসের ভরে কথাটা বলেছে। বৃদ্ধ প্রহ্লাদের ঠোঁটের কোণায় সামান্য একটু হাসি ফুটে উঠল। তার এতদিনের মনের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো আজ আবার কেউ ধুলো ঝেড়ে দিচ্ছে যেন। কাঁচের মতো পরিষ্কার সচ্ছল হয়ে উঠছে যেন সেই সকল স্মৃতিগুলো। তাহলে সত্যি কি বিনাশ হবে সেই এতকালের অভিশাপের? সত্যি কি ঠিক যেমন অত্যাচার নিষ্ঠুরতায় পরিপূর্ণ পৃথিবীকে রক্ষা করতে কৃষ্ণ এসেছিলেন, ঠিক যেমন মহাপুরুষদের আবির্ভাব হয়েছিল, তেমনি এই ছোট ছেলেটির মধ্যে দিয়েই কি বিনাশ হবে সেই পাপের? জানে না বৃদ্ধ প্রহ্লাদ, তবে বলতে তো তার বাধা নেই। সেই সমস্ত কথা আজ সত্যি বলবে সেই দুজন বাচ্চা ছেলের সামনে, সম্পূর্ণ সত্যি। প্রহ্লাদ চক্রবর্তী সোজা হয়ে উঠে বসে হেলান দিলেন তক্তপোষের দেওয়ালে। সামনে মাটির ছোট ঘটিতে রাখা সামান্য জল গলায় ফেলে দিয়ে বলতে শুরু করলেন। সেই সময় চলছিল বাংলায় মৎস্যন্যায়ের যুগ, অর্থাৎ অরাজকতা। দেশে ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা, আইন কানুন। যে যেমন পারত তেমন ভাবেই অধিকার ফলাতে চাইত। খুন, জখম, চুরি, ডাকাতি, নারীদের সম্মান হরণ, কোনো কিছুরই অভাব ছিল না। ঠিক সেই সময় বাংলার এমন পরিস্থিতিতে বাংলার হাল ধরে গোপাল। শুরু হয় পাল বংশের শাসন। কিন্তু প্রতি রাজবংশ কি আর ইতিহাসের পাতায় যতটা পড়ি ততটা নিয়েই হয়? তখন পাল বংশের এক বংশধর পারিবারিক সমস্যার কারণেই হোক কিংবা অন্য কোনো কারণে চলে আসে বেনুডাঙ্গায়। সেই সময় সম্পূর্ণ গৌড় বাংলা ছিল আজকের বাংলার চেয়ে আলাদা। সেই ইতিহাসের কথায় আমি যাচ্ছি না, তবে সেই রাজাকে কেমন দেখতে, কি তার রূপ, তা কেউ জানে না। এমনকি তার নাম কেউ বলেন সহস্রাক্ষী পাল কিংবা মনোহর পাল। পরে তাদের বংশ পরম্পরায় শুনতে শুনতে এই গল্প আমার কানে এসেছিল বলে তোমাদের বলতে পারলাম। সে যাই হোক,
আলাদাভাবে নিজের বিশাল সাম্রাজ্য ছেড়ে, সুখ প্রতিপত্তি মান যশ আয়েশ ছেড়ে সেই রাজা তখন তুলে নেয় এই এলাকার রক্ষার ভার। তখন অবশ্য বা আজকের বাংলার মতো তখনকার বাংলা ছিল না। সমগ্র গৌড়বঙ্গ তখন বাংলা ছিল। এরপরে কত ইতিহাস তৈরি হয়েছে, কত ইতিহাস ধ্বংস হয়েছে, সে হিসেব কেউ জানে না। তবে একটা ছোট্ট রাজা ধীরে ধীরে তার বংশ বাড়াতে থাকে। তৈরি হয় প্রাসাদ, হয় যুদ্ধ। ইতিহাসের পাতায় শুধু বড় বড় সাম্রাজ্যের রাজার নামগুলোই লেখা থাকে। এই সমস্ত রাজার নাম কোথাও খুঁজে পাওয়া যায় না। তারা হারিয়ে যায় ধুলোয়, মিশে যায় মাটির তলায়, কেবল রয়ে যায় জীবাশ্ম। ধীরে ধীরে পাল বংশ শেষ হয়েছে, সেন বংশের আবির্ভাব ঘটে, তারও শেষ হয়েছে। বখতিয়ার খলজির আক্রমণের পর থেকে গৌড়বঙ্গ তটে শুরু হয়েছে বাংলায় মুসলিম শাসন। কিন্তু তখনও এক কোণে পড়ে রয়েছিল এই ছোট্ট প্রাসাদ, বিশাল দালান আর প্রজাদরদি রাজারা। তবে সেই প্রজাদরদি রাজবংশ কেবল ইতিহাসের পাতায় নামেতেই নয়, বরং সত্যি সত্যি প্রজাদের সাহায্য করত। সমস্ত রকম কর তুলে নেওয়া হয়েছিল। সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর ধর্মকর তুলে নেওয়া হয়েছিল। কোনো হতদরিদ্র ঘরে দুমুঠো ভাত তাদের গালে তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল মহারাজ নিজেই। যেন লতা পাতার আড়ালে লুকিয়েছিল একখণ্ড সোনার রাজ্য। কিন্তু এক বংশের সমস্ত রাজাই যে একই রকম হবে, সে কথা ভাবাটাই বোধহয় সেদিন পাপ হয়েছিল গ্রামবাসীর। হাতের আঙুল পাঁচটা কি সমান হয় দাদা বাবুরা? ততদিনে বাংলায় শুরু হয়েছে জমিদারি শাসন ব্যবস্থা, জায়গিরদারি, মনসবদারি, 12 ভূঁইয়ার শাসন। রাজা মহারাজার প্রতিপত্তি একেবারে পায়ের তলানিতে এসে ঠেকেছে। এদিক ওদিক থেকে মাথাচাড়া দিয়ে বেড়ে উঠেছে সমস্ত সামন্ত প্রভুরা। কিন্তু তবুও এই অঞ্চলের লোকেরা ওই রাজবাড়িকেই দেবতা জ্ঞানে পুজো করত। যতদিন না ভূপেন্দ্র নারায়ণের জন্ম হলো ঠিক ততদিন পর্যন্ত। যে রাজবাড়ির চৌহদ্দিতে হয়তো একটা পাখিও কখনো মারা যায়নি, ঠিক সেই রাজবাড়ির উঠোনে পড়ে রইল শত শত মানুষের টাটকা লাশ। মহারাজ রণদীপ নারায়ণের ছোট পুত্র ভূপেন্দ্র নারায়ণ বছর 15 বয়স হতেই প্রথমে খুন করে তার পিতা নরেন্দ্র নারায়ণকে। আমি নিজের চোখে নরেন্দ্র নারায়ণকে দেখেছিলাম। তখন অবশ্য আমি খুবই ছোট, তাই তাকে বিশেষ করে মনে নেই। তবে গ্রামের সকলের কাছে শুনেছিলাম তিনি সাক্ষাৎ ঈশ্বরের মতো ছিলেন। আগে প্রজাদের কথা ভেবে তারপর নিজের কথা ভাবতেন। গ্রামের বহু পুরনো শিব মন্দিরে বিশেষ বিশেষ পুজোগুলোতে গ্রামের সকলেরই নিমন্ত্রণ থাকত। জাতপাতের কিছুই ধার ধারতেন না। কিন্তু তেমনই একটা ভালো মানুষের যে এমন ভাবে মৃত্যু ঘটতে পারে তা কেউ ভাবতে পারেনি। শুধু কি তাই, একে একে নিজের 2 দাদাকে শেষ করে তবে সিংহাসন দখল করেছিল মহারাজ ভূপেন্দ্র নারায়ণ। শুরু করেছিল স্বৈরাচারী শাসন, নিষ্ঠুরতা আর মৃত্যুর বন্যা। সমস্ত গ্রাম যেন ভয়ে কাঁপত। তখন আবার বড় জোর 14-15 বছর বয়স হবে। বাড়িতে বাবার হঠাৎ পক্ষাঘাত দেখা দিল। সংসারে আয় করার মতো কেউ নেই। বাধ্য হয়ে আমায় যেতে হলো সেই রাজবাড়িতে কাজ করতে। গ্রামবাসীরা ততদিনে ভালোই বুঝে গেছে ভূপেন্দ্র নারায়ণের আসল রূপ। বেনোডাঙ্গার ভবিষ্যৎ কি? বেহিসাবি স্বৈরাচারী রাজা সিংহাসনে বসেই শুরু করে দিলেন নানা রকমের করের বোঝা। জমি বাবদ কর, ধর্মকর, পথ কর, এমনকি গৃহকর পর্যন্ত। এবং সঠিক সময় সেসব শোধ করতে না পারলে চলত জমি জায়গা লুট এবং সবশেষে মৃত্যু। কিংবা গ্রামের মেয়ে বউদের সম্মান নষ্ট করা, মদ, নারী, জুয়া খেলা, কোনো কিছুর গুণই তার মধ্যে কম ছিল না। তোমাদের সামনে বলতে লজ্জা নেই, টাটকা নারী লাগতো তার রোজ। তারা ভূপেন্দ্র নারায়ণের মনোরঞ্জন না করতে পারলে তখনই সেই নর্তকীদের গর্দান নিতেন রাজা। কত বাইজিদের লাশ যে পোতা আছে ভিটের নিচে, আমিও কাজ করতে গিয়ে কত দেখেছিলাম। অথচ কারোর মুখে কোনো কথা সরত না ভয়। রাতে ঘুমিয়ে যেন স্বপ্নতেও ভয় লাগতো তাদের। মহারাজ ভূপেন্দ্র নারায়ণের আরো অনেক শখের মধ্যে একটা শখ ছিল ঘোড়ার। দেশি বিদেশি নানান রকমের ঘোড়া কিনে এনেছিলেন তিনি। তেমনই টকবগে, তেমনই শক্তি তাদের। তাদের ঢেলে যত্ন করতে, গা যেন তেলের মতো চকচকে তাদের। হঠাৎ করে কোনো এক আরবি ব্যবসায়ীর কাছ থেকে এক ঘোড়া কিনে আনলেন মহারাজা ভূপেন্দ্র নারায়ণ।
যেমন ছিল সেই ঘোড়ার তেজ, তেমনই তার রাগ। মাথা যেন দুপাশ ঘুরিয়ে আছে সব সময়। চোখ দুটো অদ্ভুত, একটা চোখ দেখে মনে হতো সে অন্ধ। মহারাজা আদর করে ডাকতেন পাগলা বলে, লোকে ভয় তার কাছে অব্দি যেত না। তবে মহারাজের সব থেকে বেশি প্রিয় ঘোড়া ছিল ওটা। প্রায় রোজই সকালে কিংবা মাঝরাতে মহারাজা সেই ঘোড়া নিয়ে গ্রামের রাস্তায় মেটো ধুলো উড়িয়ে ছুটে যেতেন। আর পথে শুধু কোনো কুকুর বেড়াল কেন, কোনো জলজ্যান্ত মানুষ পড়লে তাকেও ছেড়ে দিতেন না। এতটা সময় ধরে যা বললাম তা সবটাই প্রাক কথন। আসল ঘটনা শুরু ঠিক এখান থেকে। বাবার এমন অবস্থা, তার উপর মাথার উপর এক দিদি। কাজেই বাড়িতে আয় করার মতো কেউ না থাকায় আমায় কাজ করতে পাঠিয়ে দেওয়া হলো রাজবাড়িতে। আমার কাজ হয়তো খুব একটা বেশি ছিল না, এই সামান্য বাড়ি দেখাশোনা করা, রান্নাঘরের কিছু জিনিসপত্র দরকার হলে তা বাইরের বাজার থেকে কিনে আনা, কিংবা আবার ঘর, গাছপালা, আনাজপাতির হিসেব, এইসব দেখাশোনা। মাস গেলে হাতে আসতো হয়তো কিছু টাকা, তা দিয়ে দুটো ভাত ফুটিয়ে খাওয়া যেত। কিন্তু চোখের সামনে যা অনাচার অত্যাচার দেখতে পেতাম তা রাতের বেলা আমায় ঘুমোতে দিত না। তাই ওইটুকু বয়স এই মুখ বুঝে কাজ করতাম। বয়স 15 হলেও বুঝতে পারতাম আমাদের বেনোডাঙ্গার ভবিষ্যৎ কতটা সাংঘাতিক হতে চলেছে। দুপুরে ওখানে কাজের সময় মা একবার করে ভাত আর আলু সেদ্ধ দিয়ে আসতো। দুপুরে একটু কাজ সেরে নিয়ে ফাঁকা হলে সেগুলোই গোগ্রাসে গিলতাম। এমনভাবে প্রায় মাস 6 চলল। এভাবে চললেই হয়তো ভালো হতো। ততদিনে চোখের সামনে নির্দোষ গরিব প্রজাদের সামান্যতম খাজনার এদিক সেদিকের জন্য অতিরিক্ত মার, বড় বড় চাবুকের গায়ে লাল কালশিটে দাগ, রক্তের ধারালো দাগ, দুটো ভাতের প্রয়োজনে সম্মিলিত হতদরিদ্র মানুষগুলোর কান্নার শব্দ, সবকিছু দেখে চোখ সয়ে গেছিল। বিশেষ আর মনের ভেতরটায় উথাল পাথাল হতো না। সেদিন সকাল থেকেই মায়ের শরীরটা ভালো ছিল না। জ্বর, প্রচন্ড কাশি, গলা দিয়ে রক্ত, বমি সবই উঠেছিল। ভেবেছিলাম বাড়িতে থেকে মায়ের সেবা করব, কিন্তু মা আমাকে নিজেই কাজে পাঠালেন। কাজ করতে বারণ করলে যদি মহারাজ আবার রেগে যায়, আমার চাকরি থেকে বাদ দেয়, তখন যে দুটো পয়সার জন্য ভাত খেতে পারছিলাম তাও হয়তো হবে না। সেদিন দুপুরে দুটো ভাত দেওয়ার জন্য আমার দিদি এসেছিল। আমার দিদির নাম ছিল রুমা। বিয়ের বয়স সেই সময় আন্দাজে পেরিয়ে গিয়েছিল অনেকটাই, কিন্তু ঘরে অর্থ পয়সা কিছু ছিল না। তার উপর দিদি ছিল একটু শ্যামলা, কাজেই উপযুক্ত পাত্র নির্বাচন তখনও তার পক্ষে সম্ভব হয়নি। মায়ের সাথে ঘরের সমস্ত কাজে পটু ছিল। বলতে গেলে আমার দিদি আর দ্বিতীয় মা ছিল। এক নাগারে এতগুলো কথা বলে এবার একটু থামলেন প্রহ্লাদ। তার বেশ কথা বলতে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছেন। দাদু, তো তুমি ঠিক আছো? একটু বসে থেমে নিয়ে কথা বলো না। রনির গলায় স্পষ্ট চিন্তার ছাপ। প্রহ্লাদ দাদুর মুখের অবস্থা যেন আগের থেকে অনেকটা বদলে গেছে। কথাগুলো বলার সাথে সাথে চোখের কোণে হালকা একটা লালচে ভেজা ভাব যেন খেলা করে বেড়াচ্ছে। চোখ মুখে যেন একটা বিষণ্ণতা। আজও সেদিনের দুপুরটা চোখের সামনে ভাসে। সেদিন বাঁশ কাটার কাজ পড়েছিল গ্রামের আরো কয়েকজন লোকের সাথে। বাঁশ কেটে নিয়ে যাওয়া আসা, কাটা অংশকে সরিয়ে রাখা, এসব নানা কাজ করছিলাম। সকাল থেকে কাজ করতে করতে কখন যে সূর্য মাথার ওপর উঠে আবার গড়িয়ে পড়েছিল পশ্চিমে তার খেয়াল করিনি। প্রায় পেটে জল ঢেলেই কাজ করছিলাম। হঠাৎই কাজের ফাঁকে একটা চেনা কণ্ঠস্বর কানে এলো। চমকে তাকিয়ে দেখি রাজবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে দিদি, হাতে কলা পাতায় মোড়া খাবার। দিদি, দিদি তুই তুই এখানে? বলু, সকাল থেকে কিচ্ছুটি খাসনি। এনে একটু ভাত নিয়ে এসেছি, আয় খেয়ে নে। মা কেমন আছে রে দিদি? আগের থেকে একটু ভালো, জ্বরটা নেমেছে। তুই একটু খেয়ে নে তো ভাতগুলো। ইস, সকাল থেকে কাজ করতে করতে চোখ মুখের কি অবস্থা হয়েছে তোর। দিদির হাত থেকে কলা পাতায় মোড়া ভাতটা নিয়ে সবে মুখে দিতে যাব, অমনি একটা গম্ভীর কণ্ঠস্বরে বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। বাহ বাহ, বেনেডাঙ্গায় যে এত সুন্দরী কেউ আছে তা আগে দেখিনি তো। কেবল গায়ের রংটাই যা একটু কালো, এমনি দেখে তো
টাটকাই লাগছে। মহারাজ ভূপেন্দ্র নারায়ণ গলা অবধি মদ খেয়ে টলতে টলতে কথাগুলো বলে, আরে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ কি গো? আজকে রাতে আমার সভার অতিথি হবে তুমি। আমি সহ্য করতে না পেরে মহারাজের উদ্দেশ্যে চিৎকার করে বললাম, আপনি 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 আমার দিদিকে ছেড়ে দিন রাজামশাই, আমার দিদিকে ছেড়ে দিন। আমরা গরিব ঘরের ছেলে রাজামশাই। দিদির গায়ের রং কালো, তাই এখনো আমার দিদির বিয়ে হয়নি। আপনি আপনি দয়া করে দিদিকে ছেড়ে দিন রাজামশাই, আপনি দিদিকে ছেড়ে দিন। আমার কথা যেন খিলখিল করে হেসে উঠল মহারাজ, আর একটা জোরে ধাক্কা দিয়ে আমায় প্রায় কয়েক হাত দূরে ফেলে দিল। টানতে টানতে আমার দিদিকে নিয়ে যায় ঘরের ভেতর। আমি বাধা দিতে গেলে রাজার সেনাপতিরা আমার হাত পা বেঁধে গাছের সঙ্গে আটকে দেয়। দয়া করুন রাজামশাই, আমার দিদির এত বড় মহা সর্বনাশ করবেন না রাজামশাই, দয়া করুন। কান্নায় আমার গলা বুঝে আসে, তবু আমি চিৎকার করা থামাই না। এক নাগারে চিৎকার করি, অথচ গায়ের সমস্ত লোক দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে। কাছে আসার সাহসটুকু তাদের হয় না। প্রতিবাদ তো দূরের কথা, সেদিন কাঁদতে কাঁদতে শরীর প্রায় দুর্বল হয়ে কখন যে চোখ লেগে ওই বাঁধা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। মাঝরাতে প্রচন্ড শব্দে ঘুম ভেঙে গেল, কারো যেন কোকিয়ে ওঠার শব্দ যন্ত্রণায়। ততক্ষণে আমার হাতের একটা বাঁধন সামান্য আলগা হয়েছে বুঝতে পারলাম। তৎক্ষণাৎ সেটাকে সরিয়ে দিয়ে নিজেকে বন্ধন মুক্ত করে সোজা ছুটে গেলাম সেই শব্দ লক্ষ্য করে। দেখলাম দিদিকে একটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখটা শুকিয়ে গেছে প্রায়, বুকের ভেতরটা প্রচন্ড টন টন করে উঠল। আমাকে দুটো ভাত দিতে এসে দিদিরা যেমন অবস্থা, কিন্তু তারপরেই ধীরে ধীরে দৃশ্যপট যেন ভীষণ তাড়াতাড়ি পরিবর্তন হতে লাগলো। দেখলাম আমার দিদির হাতের পেছনে লুকিয়ে রাখা আছে একটা খুঁট। দিদির হাতটাও খোলা পেছনে, কিন্তু তবুও সে হাত পা খুলে কোনোভাবে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না, বরং তার চোখে মুখে খেলা করছে একটা প্রতিশোধের আগুন। ঠিক এমন সময় মহারাজ ঘরে ঢুকলেন। চেয়ারে বসে থাকা অবস্থা দিদির চুলের মুঠি ধরে প্রায় মাথাটা পেছনের দিকে টেনে নিয়ে গেলেন। ক্রমশ রগগুলো ফুলে উঠল দিদির, তাও সে কোনো শব্দ উচ্চারণ করল না। তোর গায়ের রংটা যা একটু শ্যামলা, এই যা, না হলে এই বয়সে গ্রামের তো কোনো মেয়েকেই পাই না। আজ তোকেই পেলাম। তারপর গলায় ঢক ঢক করে খানিকটা মদ ঢেলে দিয়ে আবার চিৎকার করতে করতে দিদির ওপর ঝাঁপিয়ে পড়ে পশুটা। তোর গায়ে কেমন মাটির গন্ধ। বলেই দিদির গায়ে ঢেলে দিল সুরার কিছুটা, আর সাথে সাথে প্রবল বেগে দিদির হাতের খুঁটটা গিয়ে বসলো মহারাজ ভূপেন্দ্র নারায়ণের গলার মধ্যে। এত প্রচন্ড আত্মনাদ করে মাটিতে লুকিয়ে পড়ার আগে নিজের হাতে থাকা তরোয়ালটা দিদির বুকের মধ্যে সোজাভাবে প্রবেশ করিয়ে দেয় রাজা। চোখের সামনে দেখে আমি সেই দৃশ্য সহ্য করতে পারলাম না। এমন দৃশ্য ওইখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম এবং শুনতে পেলাম চারপাশ থেকে বহু লোকজনের পদধ্বনি। তারা বোধহয় এই ঘরেই ছুটে আসছে। কতক্ষণ পর কিভাবে যে জ্ঞান ফিরেছিল জানি না। কতদিন যে কারোর সাথে ঠিকভাবে কথা বলতে পারিনি। এই ঘটনার কয়েকদিনের মধ্যে মাও চলে যায় পৃথিবী ছেড়ে, বাবা আর মাস চারেক পরেই চলে যায়। শুনেছিলাম ভূপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তিনি তার সেই সবচেয়ে প্রিয় ঘোড়া পাগলা ঘোড়ার মৃত্যু ঘটেছিল অদ্ভুতভাবে। কেউ যেন তার গলাটা মুচড়ে দিয়েছিল। কে করেছিল এই কাজ কেউ জানে না। তারপর থেকে এই রাজ পরিবার অভিশপ্ত হয়ে ওঠে। কোনো বংশধর, কোনো চাকর, কোনো আত্মীয় আর কেউ টিকতে পারেনি এই বাড়িতে। যে যার মতো অন্যত্র চলে গেছে। এই বাড়ি হয়ে রয়েছে পরিত্যক্ত। তবে এখন ওই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় সে অতৃপ্ত আত্মাদের দল। এমনকি ভূপেন্দ্র নারায়ণ নিজে তার পাগলা ঘোড়ার সাথে ছুটে বেড়ান। এর কি প্রকৃত প্রতিকার আদৌ আছে দাদু? শুনেছিলাম এই বংশের কোনো উত্তরসূরি যদি আসে তবে তার হাত দিয়েই নাকি বিনাশ হবে এই অভিশাপের। দুটো তাজা প্রাণের একসাথে মৃত্যু ঘটবে। তবে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেই রাজবংশ তাকে আর জানে। সবটাই ওপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া। ও বাড়ি মুক্তি পেলে বোধহয় আমার দিদিটাও মুক্তি পাবে। শেষের কথাগুলো বলতে গিয়ে প্রহ্লাদ দাদুর চোখের কোণটা পুরো ভিজে গেছিল। সেটা দুজনেই স্পষ্টভাবে দেখতে পেল।
তবে বিশেষ কিছু না বলে দাদুর সঙ্গে আর সামান্য কয়েকটা কথাবার্তা বলে তারা ফিরে এসেছিল বাড়ি। তারপর থেকেই রনি কেমন যেন চুপচাপ হয়ে গেল। শোন রনি, তুই গল্পটা শুনতে চেয়েছিলি, দাদু তোকে গল্পটা বলেছে। এবার অন্তত তুই এইসব ব্যাপার নিয়ে আর মাথা ঘামাস না। তাড়াতাড়ি চল, আমার মা গরম গরম পরোটা করেছে। রাত কত গভীর হবে কেউ জানে না। গোটা গ্রাম নরম সুখের ঘুমে আচ্ছন্ন। কেবল একরত্তি একটা ছেলে হেঁটে চলেছে সামনের দিকে। তার চোখে দুর্জয় সাহস, নির্ভীক চলন, চোখে মুখে অসম্ভব রকমের একটা দীপ্তি, যেন রাজ ঐশ্বর্য রয়েছে ওই কপালে। যে পথে দিনের বেলাতেও মানুষজন যেতে ভয় পায়, সেই পথে গভীর রাতে একা সম্পূর্ণ অস্ত্রহীন অবস্থায় এসে দাঁড়ালো রনি। এই গ্রামে আসার উদ্দেশ্য কেবল গ্রাম দেখা নয়, বরং অন্য কিছু। এই গ্রামে এই বেনোডাঙ্গা রাজপরিবারের রক্ত তার শরীরেও প্রবাহিত হচ্ছে। প্রতিনিয়ত যে স্বপ্ন তাকে ঘুমোতে দেয়নি, তার মা তাকে ছোটবেলায় শুনিয়ে মারা গেছিল ঘটনাগুলো, আজকে তার সমস্ত কিছুর হিসেব সে বুঝে নিতে এসেছে। এই অভিশপ্ত রাজবাড়িকে ধ্বংস করে তবেই তার মুক্তি ঘটবে। তার এতদিনের রাতের ঘুম সে আবার পুনরায় ফিরে পাবে। তাই কলেজে গিয়ে যখনই রাহুলের মুখেই বেনোডাঙ্গার রাজপরিবারের কথা শোনে, মনে মনে তখন থেকেই রাহুলকে নিজের বন্ধু বানানোর জন্য উঠে পড়ে লাগে রনি। রাজপরিবার সম্পর্কে অনেক গল্প নিজের কানে শুনেছে। কোথায় তাদের সেই আদি রাজপরিবার তা কেউই জানত না। তাদের পরিবারের কোনো এক পূর্বপুরুষ যেন ওই বাড়ি ছেড়ে চলে এসেছিল কলকাতাতে। তবে কি কারণে যে চলে এসেছিল সেটা এতদিন জানতে না পারলেও আজকে প্রহ্লাদ দাদুর মুখ থেকে কথাগুলো শুনে তার কাছে সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে। হাতে কেবল একটা ছোট টর্চ আর আকাশে এক ফালি চাঁদ। বেনোডাঙ্গার রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়ালো রনি। নির্ভীকভাবে হাঁটতে হাঁটতে চলে গেল বাড়ির ভেতর। পকেট থেকে বের করে নিল একটা ছুরি। তারপর সেটা নিজের বাঁ হাতের তালুতে বসিয়ে চেপে দিল ডান হাত দিয়ে। ফোঁটা ফোঁটা করে রক্ত ছড়িয়ে পড়ল রাজবাড়ির দালানে। রনি জানে পূর্বপুরুষেরা রক্তের গন্ধে ছুটে আসতে বাধ্য তার কাছে। আর ঠিক তখনই সেই মুহূর্তে রনিকে কি করতে হবে সেটাও সে খুব ভালো করেই জানে। মৃত্যুর পরেও কি মানুষের মৃত্যু হয়? একটু ভুল বলে ফেলল হয়তো। মৃত্যুর পর মানুষের নয়, মৃত্যুর পর অশরীরীদেরও মুক্তি হয়। ভূপেন্দ্র নারায়ণ আর তার পাগলা ঘোড়ার মুক্তি না ঘটলে এই পরিবারের ভেতর বন্দি থাকা অতৃপ্ত বন্দি আত্মাদের মুক্তি সম্ভব নয়। ফোঁটা ফোঁটা রক্ত ক্রমশ পড়তে পড়তে একটা সময় একটা গম্ভীর কণ্ঠস্বর পায় রনি। তার পেছনে ঘুরে এসে দেখতে পায় তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে রত্নখচিত পোশাক পরা মহারাজ ভূপেন্দ্র নারায়ণ এবং ঠিক তার পাশে সেই পাগলা ঘোড়া। এই ছবিটা তো সে ছোটবেলা থেকেই দেখে এসেছে তাদের পরিবারে। আর এক মুহূর্ত সময় নষ্ট করে না সে। আর অন্য কারোর হাতে নয়, কেবল সেই পরিবারের হাতেই মৃত্যু হবে। মৃত্যুর পরেও মৃত্যু হবে। রক্তমাখা ছুরিটা দিয়ে এবার রনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই মহারাজার বুকের ভেতর প্রবেশ করালো ছুরিটা। কিন্তু অবয়বের শরীর তো বায়ুময়, হালকা। ছুরিটা পুরো বাতাসে যেন ভেসে গেল। কে কে তুই কে? আমি এই পরিবারেরই উত্তরসূরি। কেন এই গ্রামকে আপনি এত কষ্ট দিচ্ছেন এখনো? কেন নির্দোষ মানুষগুলোকে শাস্তি দিচ্ছেন? ওদের জন্যই আমাকে অকালে চলে যেতে হয়েছিল। একা থাকতে পারবো না বলে পাগলাকেও আমার সাথে ডেকে নিয়েছিলাম। কিন্তু এটা যে অন্যায়। আপনি প্রহ্লাদের দিদি রুমার সাথে ভীষণ অন্যায় করেছিলেন। রনি সেই মহারাজকে নিজের কথায় ভোলাতে ভোলাতে নিজের কার্যসিদ্ধি করে চলেছিল। দুপুরবেলায় সে একটা দেশলাই পকেটে পুরে নিয়েছিল কোনোভাবেই হোক। তবে সেটা যে এমনভাবে কাজে লাগতে পারে তা আন্দাজ করতে পারেনি রনি নিজেও। এমন আগাছাযুক্ত জায়গাতে আগুন ধরতে কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে মুহূর্তখানেক সময়ের মধ্যেই দেশলাইয়ের আগুনটা জ্বেলে দিয়ে সোজা এক লাফে বাইরের দিকে চলে আসে রনি। আগুনের ক্ষমতা প্রচুর। এই আগুনে ধ্বংস হতে পারে সমস্ত কিছু, মানুষ এবং মানুষের পরবর্তী কিছু। অতৃপ্ত আত্মা, অশুভ শক্তি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই আগুনের লেলিহান শিখায়। দূর থেকে দাঁড়িয়ে রনি দেখতে লাগলো এই এতদিনের বেনোডাঙ্গার রাজবাড়িটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অসংখ্য কান্নার শব্দ এবং ফাঁসির শব্দে একসাথে উল্লসিত হয়ে উঠছে চারপাশ।
একটা ঘোড়ার ক্রমশ শব্দ ভেসে উঠছে বাতাসে, তার সাথে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের আর্ত চিৎকার। ধীরে ধীরে রাত গভীর হওয়ার সাথে সাথে বেনুডাঙ্গার এতদিনের অভিশাপ মুক্ত হয়। সমস্ত অতৃপ্ত আত্মারা এবং সেই অত্যাচারী নিষ্ঠুর রাজার শেষ অস্তিত্বটুকু মুছে যায় ইতিহাসের পাতা থেকে। মুছে যায় একটা রাজবংশের নাম। এই রাজবংশের কথা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না, কেবল মানুষের মনে থেকে যায় বছরের পর বছর ধরে। তারপর একদিন সমস্ত স্মৃতি পথ আবছা হয়ে মিশে যায় মাটির সাথে বাষ্প হয়ে। তার এতদিনের সম্পূর্ণ কাজ শেষ। সে এবার কলকাতায় ফিরে যেতে পারবে তার নিজের বাড়িতে। সেখানে গিয়ে সে একটা টানা ঘুম দেবে। অনেকদিন সে ঘুমোতে পারেনি, অনেকদিন। মা, রনিকে সারা বাড়ি খুঁজলাম, ও কোথাও নেই। বলিস কি? গ্রামের আশেপাশে দেখে এসেছিস? সকাল বেলায় কোথাও হাঁটতে বেরোয়নি তো? না মা, ও তো বেলা না হলে ঘুম থেকেই ওঠে না। ওই সমস্ত হাঁটার অভ্যেস ওর তো কোনো কালেই ছিল না। কিন্তু কথাটা শেষ করতে পারল না রাহুল। তার আগেই গ্রামের কয়েকজন লোকের মুখে শোনা গেল, কি সাংঘাতিক ঘটনা! বেনুডাঙ্গার ওই রাজবাড়িটা এক রাতের মধ্যে উধাও হয়ে গেছে। সেই জায়গাটা পড়ে রয়েছে কেবল ছাইয়ের টুকরো। সম্পূর্ণ জায়গাটা পুরো মাটির মতো হয়ে রয়েছে। বাপরে, শুধু ছাই আর ছাই। ও বাবা, আর সেই জায়গাটায় সেই দম বন্ধ করা গুমোট ভাবটাও নেই। সকালের রোদ পড়ে সেই জায়গাটা দিনের আলোর মতোই পবিত্র হয়ে উঠেছে। রাহুলের বুকের ভেতরটা ধরাস করে উঠল। তাহলে সে যা ভয় পেয়েছিল ঠিক তাই হলো। সোজা গিয়ে সে বসল নিজের বিছানায়। বালিশের তলা থেকে সাদা কাগজে লেখা কয়েকটা কথা হাতে এলো। হাতের লেখা একেবারে দেখেই বুঝতে পারল রানীর হাতের লেখা। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে সেটা পড়তে লাগলো রাহুল। রাহুল, তোকে না বলেই আমি রাতের বেলা তোদের ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। আজকে তোর জন্যই আমার এই পৃথিবীতে আসা সম্পূর্ণ ভাগটাই পূরণ হয়েছে। প্রহ্লাদ দাদু আর তুই না থাকলে হয়তো আমার এই কাজটা কোনোদিনই সম্ভব হতো না। আর তোদের কোনো ভয় নেই, ওই জায়গা এখন সম্পূর্ণ পবিত্র। রাতের বেলা দিনের বেলা আর কখনো কোনো ভয় থাকবে না, আর কারোর মৃত্যু ঘটবে না। সমস্ত কিছু ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে। তোকে একটা জিনিস বলা হয়নি, ওই রাজবাড়ির একটা উত্তরসূরি আমি নিজে। ওই রাজবাড়ির রক্ত বইছে আমার শরীরেও, কাজেই আমার আর কোনো ক্ষতিও করতে পারবে না। আমাকে আর খুঁজতে চাস না। তোরা ভালো থাকিস সবসময়। আর কখনো কোনো ঘোড়ার খুঁড়ের শব্দ পেলে ভয় পাস না। ইতি, তোর প্রিয় বন্ধু রনি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। আজও বাচ্চাদের খেলার মাধ্যমেই ছড়াটা সম্পূর্ণ উচ্চারিত হয় বেনুডাঙ্গাবাসীর মুখে মুখে। সেদিনের পর থেকে কেটে গেছে বহু বছর। চুলে পাক ধরেছে রাহুলের। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ওই রাজবাড়ি নিয়ে। ওই জায়গার আশেপাশে মানুষ বাস করে এখন। কেবল রাহুল আজও বুঝতে পারে না কোথায় গেল সেই রনি। কেমন যেন ঈশ্বরের দূতের মতো আবির্ভাব হলো, আবার কোথায় যেন হারিয়ে গেল।
এতক্ষণ আপনি শুনছিলেন বেনোডাঙ্গার রাজবাড়ি। রচনা সুদেষ্ণা ঘোষ, গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, সৌমিক, শুভম, নীল এবং রৌনক এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দুর্বা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে আপনাদের সকলের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।